আপনারা কেমন আছেন সবাই? সেইটা কোনো বক্তব্য নেই, সেটা আমার অভ্যাস আর কি। একটু বেশি কথা না বললে ভালো লাগে। আজকে আমাকে একটা বিষয় দিয়েছে, সেটা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস। এটা কি খুব বেশি জরুরি কিনা মানুষের জন্য? আমরা দেখবো, লক্ষ্য দিব কি অবস্থা আছে আমাদের হাতে, অনেক ওষুধ আছে, ওইভাবে আমরা চেঞ্জ করবো, ঠিক হয়ে যাবে। এটা তো স্বাভাবিক। তাহলে এটা জানা কি দরকার? একটুখানি চিন্তা করি যে জানা কি দরকার, জানলে কি লাভ হয় বা আদৌ লাভ হয় কিনা। সিমেন্ট অ্যানালাইসিস আপনাদের কাছে সবার কাছে অলরেডি শীটটা আছে। শীট আছে মানে অলমোস্ট সব কথা বলা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে শুধুমাত্র আলোচনা, আলোচনা। এটা আপনারা দেখবেন, কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে এখানে আছে, সবার কাছে যে শীটটা আছে, একটা সাদা কাগজের ভিতরে কালো কালিতে কিছু লেখা, আর তো কিছু না, সাদা ভিতরে কালো কালিতে লেখা। এই কালো কালিটা যেদিন আমরা বুঝতে পারবো, ধারণ করতে পারবো, সেদিন এখান থেকে কিছু অর্থ বের হয়ে আসবে। এটার কাজটা কি? সিভিল হচ্ছে আমরা সবাই জানি, এটা হচ্ছে বীর্য, এটা একটা ফ্লুইড পদার্থ, যেটা আমাদের বংশকে সামনে বৃদ্ধি করার জন্য যে বিষয়টা দরকার, সেই সিমেন্টের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে স্পার্ম বা শুক্রকীট বলি আমরা যেটা। এখন শুক্রকীট কেমন সেটা আমরা জানি, বেসিক দেখিনি। এটা খুব সহজ একটা বিষয়, আমরা সবাই জানি যে আমাদের শারীরিক যৌনক্রিয়ার মাধ্যমে যে শুক্রপাত বা বীর্যপাত হয়, সেটা যদি মাইক্রোস্কোপে দেখি, মানে এই আলোচনাটা মূলত প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল, তখন আমরা বুঝতে পারতাম। যদি মাইক্রোস্কোপের ভিতরে, মাইক্রোস্কোপ তো চিনি আমরা মোটামুটি, এতটুকু জানি, সেখানে একটা গ্লাস স্লাইডের উপরে এক ফোঁটা বীর্য দেওয়ার পরে উপরে একটা কভার স্লিপ বলি, সেটা কভার স্লিপটা লাগানোর পরে তখন নিজে চোখে দেখা যায় কিছু জিনিস, যেমন ব্যাঙের পোনা আমরা তো দেখছি যেরকম নড়াচড়া করে, ঠিক আমাদের শুক্রকীট হচ্ছে এরকম নড়াচড়া করে, যেটাকে মেডিকেলের ভাষায় মোডালিটিস বলে, যে কত পার্সেন্ট নড়াচড়া করতেছে। তো এই একটা বিষয় যেটা আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এইভাবেই মানে বংশবৃদ্ধির ব্যাপারে এটা জাহিদ স্যার অলরেডি বলেও গেছে যে আমরা যে পৃথিবীতে আসছি তার শুরুটা এখান থেকে, এবং আরো অনেক ছিল, সব মারা গেছে, মাত্র একটা মাত্র সেই স্পার্ম যেটা আসতে পারছে ওভুলেশন তৈরির জন্য। তাহলে এই জিনিসটা বুঝলাম যে শুক্রকীটটা কি, স্পার্মটা কি, হ্যাঁ। তো সিমেন্ট হচ্ছে সম্পূর্ণ বীর্যটা, ওইটার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে স্পার্ম, আর অনেক কিছু থাকে, শুধু স্পার্ম না, আর অনেক কিছুই থাকে, বাট মূল বিষয়টা হচ্ছে আমাদের স্পার্ম নিয়ে। তো আমরা তো জানি যে বন্ধাত্ব শব্দটা বলার সাথে সাথে আমাদের দেশে মহিলাদের উপরে আঙ্গুল যায়, এটা আমাদের বাংলাদেশের বা গ্রাম বাংলার একটা কালচার। কি হচ্ছে, বাচ্চা হয় না, মহিলার দোষ। কিন্তু এই সমস্যাটা কিন্তু পুরুষেরও থাকতে পারে, এবং বর্তমান যুগে প্রায় বলা যায় যে মহিলাদের প্রায় কাছাকাছি, মানে প্রায় সমান্তরালের কাছাকাছি চলে আসতেছে এই পুরুষের বন্ধাত্বটা। কেন? এই যে কেন, এই কেন সম্বন্ধে কিন্তু জাহিদ ভাই বলে গেছে। অতিরিক্ত টেনশন, টেনশন, টেনশন কমাও, টেনশন কমাও, চাপ কমাও, চাপ কমাও, এই যে একটা বিষয় বলে গেছে। এই অতিরিক্ত চাপের কারণে যা হচ্ছে আমাদের হরমোনাল ইমব্যালেন্স, মানে আমি কি আলাপ করব, আলাপ কিন্তু আসলে হয়ে গেছে, এতক্ষণ যা আলাপ হয়েছে তার ভিতরে এই সিমেন্ট অ্যানালাইসিসের অলমোস্ট বলা শেষ। তো এই পুরুষের বন্ধাত্বতার জন্য, আচ্ছা ইদানিং আপনারা কি অবশ্যই জানেন হয়তো যে পুরুষ বন্ধাত্ব বানানোর জন্য আমাদের বিভিন্ন এনজিও বা আমি কি বলবো, মানে বিভিন্ন মাধ্যমে, যেমন মহিলারা ইনজেকশন নেয় বাচ্চা না নেওয়ার জন্য, ঠিক তেমনি পুরুষের একটা অপারেশন করে কি করে, ভিসেক্টমি করে। এটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, এবং এটা করলে ওই পুরুষকে টাকা দেওয়া হয়, লুঙ্গি দেওয়া হয়, আর কি কি জানি দেয়, এই সম্বন্ধে জানা আছে কি? তাহলে আমরা পুরুষ বন্ধাত্বর একটা কারণ জানলাম, এটা প্রচুর পরিমাণে হচ্ছে। তো এই সিমেন্ট অ্যানালাইসিসটা করতে গেলে সিমেন্টটা কালেকশন করে কিভাবে, এটা একটু জানা দরকার আছে। আমাদের কাছে রিপোর্ট আসবে সিমেন্ট অ্যানালাইসিস, অবশ্যই ইনফার্টিলিটি কেসের ভিতরে আমরা এই রিপোর্টটা পাই, যেহেতু মহিলাদেরও টেস্ট করা হয়, হরমোনাল টেস্ট, টিএসএস, টি3, টি4, প্রোল্যাকটিন, মানে যা যা প্রয়োজন হয় মানে গাইনিক ডিপার্টমেন্টে, আর পুরুষেরও সিমেন্ট অ্যানালাইসিসটা করায়। তো এই প্রসিডিউরটা যদি আমরা জানি যে কিভাবে কালেকশন করে,
কালেকশন দুইটা উপায় হয়, একটা হচ্ছে মাস্টারবেশন, বাংলাদেশে যেটাকে হস্তমিলন বলে, আরেকটা হচ্ছে এই স্বামী স্ত্রী ইন্টিমেটের মাধ্যমে সেটা কালেকশন করে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা কখন কালেকশন করে, মানে যে টাইমের থেকে কালেকশন করলো তারপরে থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় সেই শুক্রকীটের পার্সেন্টেজ কমতে থাকে। এটা আধা ঘন্টার ভিতরে টেস্ট করতে হয়, তখন সেটা অ্যাকুরেট রেজাল্টটা পাওয়া যায়। যদি আধা ঘন্টার চেয়ে বেশি সময় হয় তখন কি হবে, তখন যেটা হবে সেটা পার্সেন্টেজ কমে যাবে। আপনারা সেটা দেখবেন যে কত থেকে কত পার্সেন্টেজ থাকে। যেমন তৃতীয় পৃষ্ঠার ভিতরে আছে নরমাল রেঞ্জ হচ্ছে 80 থেকে 100 মোডালিটি, যেটা মুভমেন্ট থাকে, যেটা মাইক্রোস্কোপে দুইটা তিনটা ফিল্ড দেখে দেখা যায়। যখন 20% প্লাস থাকে, মানে 80 থেকে 100% যেটা আমরা বলি, এর ভিতরে মোডালিটিস থাকে, তখন আশা করা যায় যে শুক্রকীটটা স্ট্রং আছে। কিন্তু যখন 2 ঘন্টা পার হয়ে যায় টেস্ট করতে, তখন 75 থেকে 85%, আর যখন 4 ঘন্টা পার হয়ে যায় তখন 70 থেকে 90। তো এটা হচ্ছে না, এটা কেমন হলো না, এটা হয়তো একটু প্রি মিস্টেক হতে পারে, একটু প্রি মিস্টেক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, সরি 70 থেকে 90% হলো ইমমর্টাল। যত টাইম পাবে শুক্রকীট মারা যাবে, দুর্বল হয়ে যাবে, যেগুলি দুর্বল আছে মারা যাবে, আর সবলগুলি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। এটা হচ্ছে বিষয়। বিষয়টা বুঝতে পারলেন কিনা? তাহলে টেস্টের ব্যাপারে যথেষ্ট পরিমাণ টাইম কতক্ষণ পরে করতেছে, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যে রিপোর্টগুলি আসে, সেই আমরা তো শুধু রিপোর্টটা দেখি, তাই না? কিন্তু যারা টেস্টটা করে টাইমের সাথে অ্যাডজাস্ট ঠিকঠাক মতো যদি না হয়, তখন রিপোর্টের ভিতরে কিছু জটিলতা আসতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। তবে এখানে কি ভুল আছে নাকি এটা? ওটা আমি ইসে করতেছি, দেখতেছি। আর এটা অস্বাভাবিকতার যে ব্যাপারগুলি আছে, মানে কি কি কারণে এই ধরনের ইসে হতে পারে, ডিস্টার্ব হতে পারে। দেখেন এটা দেওয়া আছে অ্যাবনরমালিটি, দেখছেন কিনা? সেখানে কি কি রোগ, অ্যাক্সিডা হতে পারে, সংক্রমণ হতে পারে, এই ধরনের বেশ কিছু সমস্যা হতে পারে। এছাড়া উল্লেখযোগ্য আমাদের জন্য যে বিষয়টা বেশি দরকার সেটা হচ্ছে কালার বা পেশেন্ট এসে আপনাকে বলবে ভিসকোসিটি, ঘনত্ব, আমার বীর্যটা অনেক পাতলা পানির মতো। তো এটা দিয়ে আমরা একটা বিষয় বুঝবো যে এই যে ওয়াটারি হয়ে যায়, পানির মতো হয়ে যায়, সেটার জন্য কি কি সমস্যা আসতে পারে। মূলত আপনারা যদি জিজ্ঞেস করেন এটা কালারটা কেমন, নরমালি হলো হোয়াইটিশ, ঠিক হোয়াইট না, হোয়াইটিশ, ঠিক আছে? এবং এখানে যেমন পিঙ্ক আছে, রেড আছে, ব্রাউন আছে, যদি কালারের ডিফারেন্স পান সেই ক্ষেত্রে আপনারা একটা বিষয়কে একটু ভালোভাবে মাথায় রাখতে পারেন। এটা সাধারণত এসটিডি ডিজিজ যাদের থাকে তাদের কিন্তু এই ধরনের বীজের কালারের পরিবর্তন হয়। এবং এই যে এসটিডি ডিজিজ আপনারা বুঝবেন কিভাবে, সেখানে কিন্তু গন্ধের কিছু, ফ্লেভারের কিছু ব্যাপার আছে এখানে। হ্যাঁ, অডর জিনিস গন্ধ আছে, যেমন ফিশি অডর, মানে এক ধরনের মাছের আইস্টার মতো এক ধরনের গন্ধ। যদি আপনারা এমন কোনো হিস্ট্রিতে পান তখন কিন্তু আপনারা এসটিডি ডিজিজ, এসটিডি মানে আমরা তো সবাই জানি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, তখন ওই অ্যাঙ্গেলে যদি আপনারা ট্রিটমেন্ট করেন শুধুমাত্র বীর্যের কালার থেকে, গন্ধ থেকে, আপনারা কিন্তু একটা অবস্থানে, চিকিৎসা জগতের একটা অবস্থানে পৌঁছে যেতে পারেন যে এইটা না হওয়ার পিছনে কি কারণ হতে পারে, কোথা থেকে আসতে পারে, বাচ্চা হচ্ছে না, সেটার জন্য যেমন একটা প্রসিডিউর। এই মানুষটা হতে পারে আপনার এসটিডি ডিজিজে আক্রান্ত, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, গনোকোকা নাইজেরিয়া, অথবা হতে পারে টিকোলিমা ফেলিডাম, অথবা হতে পারে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন। আপনারা যদি ওই অ্যাঙ্গেলে চিন্তা করেন তখন আপনাদের মেডিসিন এবং ট্রিটমেন্ট প্ল্যান দুইটাই চেঞ্জ হয়ে যাবে। বা আরো যদি আপনাদের কোনো প্ল্যান জানা থাকে সেই অ্যাঙ্গেলে আপনারা ট্রিটমেন্ট করলে এই পেশেন্টকে আপনারা ওই জায়গা থেকে তুলে আনতে পারবেন। তারপর পাচ্ছেন এই ধরনের অনেকগুলি অসুখের কথা নিচে দেওয়া আছে, একটুখানি সেটা দেখতে হবে আপনাদের। হ্যাঁ, এবং কালেকশনের সময় যে ব্যাপারটা থাকে এটা আসলে যদি আমাদের খুব বেশি এটা জানা দরকার, এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে না। সেটা হচ্ছে পরিমাত্রা, ভলিউম।
যখন কারেকশন হয় তখন তার ভলিউম পরিমাণ নরমাল রেঞ্জ 1.5 থেকে 5.0 ml আর অ্যাবনরমাল হচ্ছে যখন তার কালেকশনটা কমে যায়। এই কালেকশন কম বেশি থেকে বোঝা যায় যে উনি একটা রোগে আক্রান্ত। সাধারণত সিমেন অ্যানালাইসিসের বেশ কিছু রিপোর্টে আসে হচ্ছে আপনার মানে কি কি লেখা থাকে আপনার হাতে যখন আসবে, যেমন নরমোস্পার্ম নিয়ে একটা শব্দ লেখা থাকে। তো এই নরমোস প্রথমেই বোঝা যায় এনসি যদি আমি নরমাল ধরি আর কি, নরমোস্পার্মিয়া মানে স্বাভাবিক, কোনো সমস্যা নাই। তারপর অলিগোস্পার্মিয়া, এই রোগটা মানে এই লেখাটা ইদানিং বেশি আছে, মানে কি আপনার কম আছে, আছে মুভমেন্ট আছে, কম আছে, কিন্তু এইখানে কিছু বিষয় বোঝা দরকার। এটা আসলে মাইক্রোস্কোপি এক্সামিনেশনের ব্যাপার। তো এই যে নড়াচড়াটা যদি হয়, যে অনেক মানুষ আছে কিন্তু সবাই দুর্বল, ডায়াবেটিক এর পেশেন্ট ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, কিন্তু আবার যদি দেখা যায় যে জিম করে আসার মতো লোকজনে থাকে, হ্যাপি বডি বিল্ডার, যে কোনো কাজ খুব দ্রুত করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কনসেপ্টের সম্ভাবনা তাদের বেড়ে যায়, যে ওগুলি অনেক সুস্থ আছে, কিডগুলি অনেক সুস্থ আছে। তাহলে অলিগোস্পার্মিয়া এটা কম থাকে, যে কারণে বন্ধ্যত্বের একটা সমস্যা আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি রিপোর্টে। এই জায়গায় আপনি যখনই দেখবেন কম আছে, তাদেরকে হেলদি বানানোর জন্য আমাদের ট্রিটমেন্ট প্ল্যান আছে, যে কিভাবে তাদের আমরা হেলদি বানাতে পারি। কারণ এই অলিগোস্পার্মিয়া হতে গেলে ইউরিনে অনেক সময় আমরা ইনফেকশন দেখি। ইউরিনের যাদের ইনফেকশন আছে, ইউরিনের গন্ধের উপরে, কালারের উপরে অনেক হিস্ট্রি আছে, যে কোন ধরনের গন্ধ। আমরা যখন আগে ক্লাসিক্যাল করতাম তখন তো আমরা জানি যে সাজার গন্ধ, অ্যাসিড বেঞ্জোইকের বা এরকম অ্যাসিড নাইট্রিক আছে না, এরকম বিভিন্ন ধরনের গন্ধ আছে না। তো সেই রকম একই অবস্থা এই ইসের ক্ষেত্রেও, স্পার্মের ক্ষেত্রেও আপনারা যদি গন্ধ এবং কালার এটার সাথে এসটিডি ডিজিজ এবং হাইপারটেনশন বা সুইটেস্ট মিষ্টি টাইপের গন্ধ যদি দেখেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনারা যাদের সুগার বেশি যাচ্ছে। আর যখন সুগার যায় তখন কিন্তু টেস্টোস্টেরনটা ফেল করে। যদি টেস্টোস্টেরন হরমোনটা ফেল করে তখন কিন্তু এই মানুষটা বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা অনেক কমে যায়। তাহলে আমরা এই সিমেন অ্যানালাইসিসের থেকে মোটামুটি একটা অবস্থায় পৌঁছাইতে পারি। আর হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, সিমেনের কোনো মানে ইসেই নাই, সিমেনের কোনো স্পার্ম নাই, অ্যাজোস্পার্মিয়া জিরো। এদের কিন্তু বাচ্চা মডার্ন সায়েন্সের মতে বাচ্চা হবে না, তাদের যে টেস্ট টিউব বেবি বা বিকল্প অন্য মডার্ন সায়েন্সে যা আছে তা চিন্তা ভাবনা করতে হবে। তাহলে অ্যাজোস্পার্মিয়া যদি হয়, এই নিয়ে হোমিওপ্যাথিতে কাজ চলতেছে, অনেকেই সফলতা পাচ্ছে এমনটাই শুনতেছি। যেমন আমাদের কিছু ডাক্তার অ্যাজোস্পার্মিয়া নিয়ে তথ্য জাহিদ ভাই দিবে, আমাদের কিছু সিনিয়র ভাইরা আছে তারা কাজ করতেছে, পাচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা আছে আপনার সিমেনের ভিতরে সকল স্পার্ম সকল মৃত, স্পার্ম আছে কিন্তু মৃত, অবশ্যই হ্যাঁ, লাস্টের 5 নম্বরটা। তো এই যে মৃত বলার সাথে সাথে সিক্লিটিক মায়াজম, যেটা জাহিদ স্যার বারবারই বলে যে সার্কেলগুলি ঘোরান, তার কথার ব্যাখ্যাটা না এতটাই ডিপেস্ট যে সাধারণভাবে মাথায় আসে না। মানে আমারও মাথায় আসতে এত বছর লাগছে, তারপর পুরাটা ঢুকে নেই। প্রত্যেকটার জগৎ না বুঝলে এই ভিতর থেকে এই যে মৃত বাচ্চা অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বাচ্চা টিকতেছে না, অ্যাবর্শন হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি যে এখানে একটি সিবলিটিক মায়োজমের একটা ভূমিকা আছে। তো এইখান থেকে বের হয়ে আসার জন্য রিয়েল হোমিওপ্যাথির যে সার্কেলের যে প্রটোকলটা আছে যদি মেইনটেইন করা হয়, তখন আমরা একটা ভালো কিছু আশা করতে পারি। তাহলে এই ধরনের রিপোর্টগুলি আমাদের আসবে, নর্মোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, এবং সেইগুলিকে আমরা কিভাবে হ্যান্ডেল করব তার জন্য এসটিডি ডিজিজের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সেটার এই মাছ ধোয়া পানির মতো যেটা ফিশি একটা ইস্যু আছে, দুর্গন্ধ আছে, এবং আরো একটা ডার্ক দুর্গন্ধ আছে, যেগুলি হলো এসটিডি ডিজিজের সাথে সম্পর্ক, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আর সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হইলেই যে বিষয়টা আমরা মাথায় আসে যে সাইটোটিক মায়োজমের যে ওষুধগুলি আছে সেগুলি যদি বারংবার না চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু সেখান থেকে বের হয়ে আসা সম্ভব না। হ্যাঁ, গনোরিয়া সিফিলিস দুটো হচ্ছে দুই জীবাণু। হ্যাঁ, একটা হচ্ছে টিপুলি। গনোরিয়া সিফিলিস মূলত হচ্ছে এটা, আর এসটিডি বলতে আসলে মূলত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ রিলেটেড যা আছে সব। হ্যাঁ, মূলত হচ্ছে দুইটা জীবাণু বেশি কভার করে, আর অনেক জীবাণু আছে যেগুলি হয়তো একটু কম, যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, দুইটি হচ্ছে
একটা আরবিসি কে ধ্বংস করে আর একটা হচ্ছে পাসফরমেশন তৈরি করে, কিন্তু দুইটাই হলো ম্যাক্সিমাম কাজ করে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলি দিকে থাকলে হয় কি, পাশাপাশি একটা অসুখের নাম মনে পড়ে যায় প্যাথোলজি দেখলে, ও আচ্ছা এটা একটু দুর্গন্ধ, একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এইবার এই ব্যাকটেরিয়াল ইনফেকশন বলার সাথে সাথে একটা ইনফেকশন, যার সাথে কিছু ইনফেকশনের প্রটোকল বলছে যে এই ধরনের ইনফেকশনে এই ধরনের প্রটোকল, এই ধরনের ইনফেকশনে এই ধরনের প্রটোকল। এখন আমরা যখন শ্যামল স্যারের সাথে ক্লাস করতাম তখন সবাই না ওই স্যার যে লাইন বলতো সবাই একই লাইন শিখতো, সবাই রুগীর একই লাইনে জিজ্ঞেস করতো, কিন্তু একটা রুগীকে একইভাবে ঘুরে ওই লাইনে কোশ্চেন করতে হয়। ওইভাবে যদি আমরা করি তখন আমরা এই রিপোর্ট দেখে আমাদের প্রটোকল সাজাইতে বা কোন প্রটোকলটা দিলে এখানে কাজ করবে সেটার জন্য চিকিৎসা সহজ হয়ে যায়। কারণ এই কাজটা এক বছর পর পর জাহিদ স্যার কেন করতেছে, তার পিছনে মূল কারণ হচ্ছে সে একটা কেস সর্বনিম্ন 10 থেকে 15টা বা 20টা সাকসেস না করা পর্যন্ত নতুন কোনো প্রটোকল সামনে আনে না। সর্বনিম্ন একই ভেরিয়েন্টের ট্রিটমেন্ট আগে সে করে, এই করতে যে অনেক ধরা খাইতে হয়। সে বলে যে মাইর তো খান নাই, এই ড্রসেরার মাইর যেমন আমাদের এই দাদা ভাই খায় নাই। আমার এক ফ্রেন্ড ড্রসেরা দেওয়ার পরেই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসা শুরু হয়েছে পেশেন্টের, তারপরে তো সে পারলে চিকিৎসা বাদ দিয়ে দেয় এমন অবস্থা খারাপ হয়ে ড্রসেরা আমি ড্রসেরা না, আমি একটা ওষুধ দেওয়ার পরে 24 ঘন্টা বাধা নেই একটা রোগী ইয়াং আমার কম বয়স মারা গেল, খাইলো বাসায় গেল অসুস্থ হলো, খারাপ লাগলো, হসপিটাল ভর্তি হইলো, তারপর মারা গেল। আমি জানি না তার খায় ছিল না, বাট তারপরে থেকে আমি ওষুধটা লম্বা সময় ব্যবহার করিনি। আমার কাছে মনে হয়েছে ওষুধটা সম্বন্ধে আমি বুঝিনি, আর বুঝতে হবে। না, এটা আমার প্রথম আমলের হাইড্রোক্লোরোকুইন। যাই হোক, ড্রসেরা হচ্ছে ভয়ঙ্কর মেডিসিন, এটা এতটাই ভয়ঙ্কর মেডিসিন, ড্রসেরা ছাড়া অলমোস্ট বর্তমান পর্যন্ত প্র্যাকটিস লাইফে যা বোঝা গেছে সেটা পরে পরিবর্তন হবে কিনা আমি জানি না, কোনো ক্রনিক ডিজিজকে আপনি কিউর করে আনতে পারবেন না, পেলিয়েশন দিতে পারবেন। অনেকেই কিন্তু কথাটা বলছে ওষুধ খাইছে 2 দিন ভালো আছে, 7 দিন ভালো আছে, 1 মাস ভালো আছে, আবার রিভার্স করছে, আবার রিভার্স করছে। এই রিভার্স থামানোর জন্য ম্যাডাম পুরি তো এই ড্রসেরাটা অনেক বেশি ভয়ঙ্কর, এটাকে যদি আরো সুন্দরভাবে অ্যাপ্লাই করেন ক্রনিক ডিজিজগুলিকে ইনশাআল্লাহ আটকানো যায়। তো যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে, কথা ছিল হচ্ছে সিমেন অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসের ভিতরে মেইন কথা হচ্ছে আপনি গন্ধ দেখবেন, কালার দেখবেন, গন্ধ কালার, এই গন্ধ কালার কোনটার সাথে যায় সেই হিসাবে যদি আপনি প্রটোকল এবং এটা ভলিউম কতটুকু এবং কি টেস্ট করার সময় যে বিষয়গুলোর দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় সেইটা হচ্ছে টাইমিং, আপনি কোন টাইমে কতক্ষণ টাইমের ভিতরে করতেছেন, এগুলি জানা থাকলে আমাদের জন্য আরেকটু মানে ক্লিনিক্যাল প্রেসক্রিপশনের জন্য আরেকটু ভালো হয়। আমি এটাকে ক্লিনিক্যাল প্রেসক্রিপশনই বলবো, যে এটা আমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছে আমি আরো কতটা কাছে কাছে হাঁটতে পারি। তো এই ছিল হচ্ছে আমার সিমেন অ্যানালাইসিসের বিষয়, এবং টোটাল কথাটাই লেখা আছে এখানে ইনশাআল্লাহ। একটু যদি আপনারা দেখেন, আর যদি আপনারা চান তো প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আপনারা একটু শিখলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সেটা আমরা শিখবো, তারপর তো আলোচনা করলেন, এখন ট্রিটমেন্ট প্রটোকল এই নমুনা অনুযায়ী ট্রিটমেন্ট প্রটোকল আমি কিন্তু বলে দিছি মনে হয়, আপনি মনে হয় বুঝেন নাই। আমি এখানে পাইলাম এক নম্বর, এই 2 নম্বর, এটা আমি চাচ্ছি 3 নম্বর তো ভাই আগে বলছে আমার উনি সব বলে দিছে, আমি এতক্ষণ বসে বসে শুনছি। বিয়ালের যে সদস্য না হাইড্রো, এটা তো আমরা ইউজ করতে পাইলাম, কিন্তু ফার্স্ট নম্বর যেটা এই যে তৈরি হয় করা, এটার জন্য ওই সিভিলিটি ওটার জন্য সাজাবো কেমনে? আমরা তো এখানে প্রটোকল সাজানো দেখে শেষ করেছি, এখানে কি করব? আপনি এই প্রটোকলটা চাইবে সাজা দিবে। হ্যাঁ, আমি একটু বলছি, উনি তো সাজিয়ে দিয়েছে ওই ট্রিটমেন্ট প্রোটোকলটা ওনার চ্যাপ্টারের মধ্যে না, আচ্ছা, ওনার চ্যাপ্টারটা হচ্ছে শুধু সিমেন অ্যানালাইসিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করা। ওখান থেকে যেটা প্রবলেম আপনারা ফেস করবেন সেটা আমি ট্রিটমেন্ট প্রোটোকল যা লাগবে আমি দেব, তার জন্য আমি রেডি আছি ইনশাআল্লাহ। ওইটা এই 5টা ডিজিজের ব্যাপারে নরমালি যেটা আসে, হ্যাঁ সেটা ট্রিটমেন্ট প্রটোকল হচ্ছে যাইতে করবে, কিন্তু এটা আপনাদের সহায়ক হচ্ছে কোথায়? আমি যেটা বললাম যে আপনি প্রচন্ড দুর্গন্ধ পাচ্ছেন, এসটিডি ডিজিজ অথবা হাইপারটেনশন যাদের থাকবে তাদের হচ্ছে আপনি এটা বুঝে ফেলবেন। হাইপারটেনশন হলে কি হবে প্রটোকল অবশ্যই জানা আছে যে হাইপারটেনশন হলে কি হয়। হাইপারটেনশন হলে আমাদের মাঝখানে সোডিয়াম দিয়ে যাইতে হয়, এটা যাইতে সাবজেক্ট, এবং যখনই দুর্গন্ধ আসবে তখন মোটামুটি আপনি শিওর ধরে নেবেন এটা এসটিডি ডিজিজের আওতায় পড়ে গেছে। এই মানুষগুলির ভিতরে আপনি, আমি অন্যদিকে যাবো না, শুধু সিমেন অ্যানালাইসিস বেশি থাকবো, আপনি চুলকানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলসারেশন, ওপেন আলসারেশন পাবেন। এসটিডি ডিজিজ যেখানেই আছে দুইটা জিনিস তো পাবেনই,
ওপেন আলসারেশন, স্ক্যাবিস টাইপের মতো, এবং ইন্টারনালি পাবেন আপনি টিউমার। তাহলে প্রটোকল সাজানো আছে, আপনি সেই প্রটোকলে গেলে এখান থেকে বের হয়ে আসবেন। কিন্তু বের যে হইছেন, এটা যে ছিল এবং এটা যে সমাধান হয়েছে, তার জন্য কিন্তু আপনার একটা সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেটের নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস। আগে প্রবলেম ছিল, আপনার প্রটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করছেন, তারপর আপনি ভালো হয়েছেন। বিশ্বাস করবেন কিভাবে? মুখে না, আপনি যখন টেস্ট করাবেন ফার্দার, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এই সমস্যাটা সমাধানযোগ্য। মানে আমার কথা ছিল হচ্ছে মূলত এখানে যে প্যাথোলজি আপনাকে মায়াজম, ফিলোসফি এবং চেইন ট্রিটমেন্ট প্ল্যান কে রাস্তা দেখাইতে সহযোগিতা করে। মানে আমি কি বুঝাতে পারলাম সিমেন অ্যানালাইসিসের ব্যাপারটা? জি, থ্যাংক ইউ।